গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে দিল্লি যাত্রা আর দিল্লির কিছু দর্শনীয় স্থান। গতকাল দিল্লিতে পৌঁছে দিল্লির কিছু দর্শনীয় স্থান ঘুরে নিয়ে রাতে কালকা মেল ধরে আমি আজ পৌঁছে গেছি কালকাতে। তাহলে চলুন আমার হিমাচল ভ্রমণের দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ট্রাভেলহোলিক বং। দিল্লি থেকে কালকা পৌঁছাতে সময় লাগে 6 ঘন্টা মতো। 12311 হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস প্রতিদিন রাত 9:55-তে হাওড়া থেকে ছেড়ে পরের দিন রাত 9টার সময় দিল্লি পৌঁছায়। আর ওল্ড দিল্লি জাংশন থেকে রাত 9:10-এ ছেড়ে রাত 3টের সময় কালকা পৌঁছে যায়। বর্তমানে কলকাতা থেকে কালকা পৌঁছানোর জন্য এই একটিমাত্র ট্রেনই রয়েছে, তাই যারা দিল্লি হয়ে ব্রেক জার্নি করে না আসতে চান তারা সরাসরি এই ট্রেনে করে হাওড়া থেকে কালকা অবধি চলে আসতে পারেন। ট্রেন রাইট টাইম থাকায় আমি রাত 3টের মধ্যেই কালকা পৌঁছে গেছিলাম। কালকা থেকে আমার সিমলার ট্রেন ছিল সকাল 7টায়, হিমদর্শন এক্সপ্রেস। তাই ওইটুকু সময় ওয়েট করার জন্য আমি পৌঁছে গেছিলাম কালকা স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢোকার জন্য একটা টিকিট করতে হয়েছিল। পিএনআর নাম্বার দেখিয়ে কাউন্টার থেকে এই টিকিট করেছিলাম, যার মূল্য ছিল প্রতি ঘন্টায় পার হেড 10 টাকা করে। 1864 সালে তৎকালীন ব্রিটিশ সরকার পরাধীন ভারতের উইন্টার ক্যাপিটাল সিমলাকে ঘোষণা করার পর থেকেই দিল্লির সাথে সিমলার রেলপথে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা শুরু হয়ে যায়। এরপর প্রথমে দিল্লি আম্বালা কালকা ব্রডগজ লাইন স্থাপন করা হয়। তারপর 1898 থেকে 1903 সালের মধ্যে কালকা সিমলা ন্যারোগজ লাইন স্থাপন করা হয়। বর্তমানে এই কালকা সিমলা রেলওয়ে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই রেলপথে কালকা থেকে সিমলার মাঝে রয়েছে 16টা স্টেশন। এই রেলপথ নির্মাণের সময় 107টা টানেল নির্মাণ করা হয়েছিল, যার মধ্যে বর্তমানে 102টা টানেল ফাংশনাল আছে। প্রতিদিন এই লাইনে কালকা থেকে সিমলা অবধি আপ লাইনে 7টা ট্রেন আর সিমলা থেকে কালকা অবধি ডাউন লাইনে 7টা ট্রেন চলাচল করে। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে করে কালকা পৌঁছালে বেস্ট হয় যদি 5:45-এর শিবালিক ডিলাক্স ট্রেনটা ধরা যায়। তবে নেতাজি এক্সপ্রেস যদি লেট করে এই ভেবে আমি সকাল 7টার হিমদর্শন এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। হিমদর্শন এক্সপ্রেসের টিকিট কাটার আরও একটা কারণ হলো ভিস্টাডোম কোচ। এই ট্রেনের সবকটা কম্পার্টমেন্টই ভিস্টাডোম। হিমদর্শন এক্সপ্রেসের ভাড়া 630 টাকা করে, যার মধ্যে ফুড ইনক্লুডেড থাকে। সিমলা যাওয়ার জন্য কালকা বা দিল্লি থেকে বাসও অ্যাভেলেবেল আছে। চাইলে কালকা থেকে শেয়ার গাড়ি করেও যাওয়া যেতে পারে, কিন্তু বাসে গেলে এই টয় ট্রেনে ভ্রমণের মজাটা মিস হয়ে যাবে। কালকা থেকে সিমলা অবধি প্রকৃতিকে এনজয় করতে করতে এই ট্রেন যাত্রা সিমলা ভ্রমণের আমার এক অন্যতম অভিজ্ঞতা ছিল। কালকা থেকে সিমলা অবধি এখন যে ট্রেনগুলো চলাচল করছে তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চাইলে আপনারা স্ক্রিনটা পজ করে ট্রেনের টাইমগুলো নোট করে নিতে পারেন। এই লিস্টটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কালকা স্টেশনের 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় দিল্লি কালকা রুটের ট্রেনগুলো চলাচল করার জন্য, আর কালকা স্টেশনের 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম মূলত ব্যবহার করা হয় কালকা সিমলা রুটের ট্রেন চলাচলের জন্য। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 6:30 বেজে গেল। কালকা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আমাদের ট্রেন 52459 কালকা সিমলা হিমদর্শন এক্সপ্রেস। এই ট্রেনে টোটাল 7টা কম্পার্টমেন্ট আছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টই ভিস্টাডোম কোচ। ট্রেনের কম্পার্টমেন্টগুলো কিন্তু সেপারেট, মানে ভেতর দিয়ে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়া যায় না। তাই যারা গ্রুপে ট্রাভেল করবেন তারা চেষ্টা করবেন যাতে আপনাদের টিকিটগুলো সব সেম কম্পার্টমেন্টে হয়। এই ট্রেনে প্রত্যেকটা কম্পার্টমেন্টেই বাথরুম আছে। এই রুটের অনেক ট্রেনে কিন্তু বাথরুম নেই, যেমন লোকাল ট্রেনে হয়। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে ন্যারোগজ লাইন দিয়ে চলাচল করার জন্য ট্রেনের কম্পার্টমেন্টের সাইজ ছোট, তাই স্বাভাবিক কারণেই বাথরুমের সাইজও নর্মাল ট্রেনের বাথরুমের তুলনায় অনেকটাই কম। ট্রেনের সব কম্পার্টমেন্টেই এসি রয়েছে, কিন্তু শীতকালে মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি এখানে এসি চলে না। তার বদলে ট্রেনের কম্পার্টমেন্টের ভেতর রয়েছে হিটার, যেমনটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম ফেব্রুয়ারি মাসে। প্রত্যেকটা সিটের পাশেই চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। লেগ স্পেস ঠিকঠাক। সিটগুলো ঘোরানো যায়, মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মুখ করে বসতে না চাইলে আপনি নিজে থেকেই সিটটা ঘুরিয়ে নিয়ে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে মুখ করে বসতে পারেন। লাগেজ রাখার জন্য সিটের পেছনে কিছুটা স্পেস আছে, আর কম্পার্টমেন্টের একদম শেষ দিকে যেখানে হিটারটা রয়েছে সেখানে লাগেজ রাখার মতো যথেষ্ট স্পেস আছে।
এইভাবে আপনারা সিটটা টেনে এই দিক করে বসতে পারেন। আবার এই দিক করে বসতে না চাইলে ট্রেন যদি ওদিকে যায় তাহলে ওদিকে মুখ করার জন্য সিটটাকে আবার এইভাবে পেছনের দিকে টেনে নিয়ে সামনের দিকে করে বসতে পারেন। হিমদর্শন এক্সপ্রেস কালকা থেকে সিমলা পৌঁছাতে সময় নেয় 5.5 ঘন্টা। সকাল 7টার সময় কালকা থেকে ছেড়ে দুপুর 12:30টার সময় সিমলা পৌঁছে যায়। আমি যখন কালকা থেকে সিমলা গেছিলাম তখন হিমদর্শন এক্সপ্রেসের একটাই স্টপেজ ছিল। ট্রেন শুধুমাত্র বারক স্টেশনেই দাঁড়িয়েছিল। তবে বর্তমানে হিমদর্শন এক্সপ্রেসের 3টে ইন্টারমিডিয়েট স্টপেজ আছে। প্রথমে ধরমপুর, তারপর বারক আর সবশেষে সোলান স্টেশনে 2 মিনিট করে স্টপেজ আছে। সকাল 7টার সময় একদম রাইট টাইমে হিমদর্শন এক্সপ্রেস রওনা দিল কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। ট্রেন ওই দিন পুরোটাই রাইট টাইমে ছিল। আর ট্রেনে ওঠার সাথে সাথেই পেয়ে গেছিলাম টিকিটের সাথে ইনক্লুডেড ফুড। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর অমলেট। সোলান স্টেশন পৌঁছানোর আগেই ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর তারপর উপভোগ করতে থাকলাম কালকা সিমলা টয় ট্রেনের এই ভ্রমণ যাত্রা। হিমদর্শন এক্সপ্রেসের প্রথম স্টপেজে পৌঁছে গেছি বারক স্টেশনে। বারক টানেলের হিস্ট্রি কম বেশি সবারই জানা আছে, আমি তাও এই ভিডিওতে সেটাও এক্সপ্লেন করে দেবো, সেই স্টোরিটাও আপনাদের শোনাবো। এই আমার পিছনে দেখা যাচ্ছে হিমদর্শন এক্সপ্রেস। আজকে আমি এই ট্রেনেই কিন্তু চলেছি সিমলার উদ্দেশ্যে। বারক স্টেশনকে কেন্দ্র করে বেশ একটা ইন্টারেস্টিং গল্প আছে। 1898 সালে ব্রিটিশ সরকার ইঞ্জিনিয়ার বারক সাহেবকে দায়িত্ব দেয় এই কালকা সিমলা রেলপথের টানেল নির্মাণ করার জন্য। সময় কম থাকায় বারক সাহেব শ্রমিকদের দিয়ে পাহাড়ের দুপাশ দিয়ে টানেল কাটানো শুরু করান। কিন্তু গণনায় ভুল থাকায় দুপাশ দিয়ে টানেল কাটতে কাটতে মাঝখানে এসে তার জোড়া লাগানো যায়নি। এরপর ওই 33 নম্বর টানেলটা পরিত্যক্ত হিসেবেই থেকে যায়। এই ভুল কাজ করার খেসারত হিসেবে বারক সাহেব তার চাকরি খোয়ান এবং তার জরিমানাও হয়। এই অপমান সহ্য করতে না পেরে এরপর তিনি সুইসাইড করেন। ওনার প্রতি সম্মান জানাতে ওই 33 নম্বর টানেলের পাশে ওনাকে কবর দেওয়া হয়। স্থানীয় লোকজনের মতে এখনও বারক সাহেবের আত্মা ওই টানেলের মধ্যে ঘুরে বেড়ায়, আর ওই টানেলের ভেতর দিয়ে বা আশপাশ দিয়ে কেউ যাতায়াত করলে বারক সাহেবের আত্মা এসে তাদের সাথে কথা বলে। এরকমই ভৌতিক স্টোরি এখানে প্রচলিত আছে। বারক সাহেবের কবরস্থানটি বর্তমানে বারক অঞ্চলের একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। তাই যারা সিমলা যাওয়ার পথে বারক অঞ্চলে একদিন থেকে যান তাদের জন্য এই ট্যুরিস্ট স্পটটা ঘুরে দেখার একটা অন্যতম সুযোগ থেকে যায়। বেশ কিছু জায়গায় সিঙ্গেল লাইন হওয়ার কারণে অনেক জায়গাতেই ট্রেন দাঁড়িয়ে পড়ছিল সিগন্যাল না পাওয়ার জন্য। যেমনটা হয়েছিল কান্দাহার স্টেশনে। কান্দাহার স্টেশনে স্টপেজ না থাকা সত্ত্বেও হিমদর্শন এক্সপ্রেস দাঁড়িয়েছিল, আর ট্রেন দাঁড়ালেই সমস্ত যাত্রীরা নেমে পড়ছিল সেই স্টেশনগুলোকে ঘুরে দেখার জন্য বা যেখানে দাঁড়াচ্ছিল সেই জায়গায় নেমে ছবি তোলার জন্য। আমিও নেমে পড়লাম কান্দাহার স্টেশনে। এই লাইনের প্রত্যেকটা স্টেশনই খুব সুন্দর, অনবদ্য সিনিক বিউটি।
এবার আবার ট্রেন ছেড়ে দেওয়ার পালা। কান্দাহার স্টেশন ছেড়ে হিমদর্শন এক্সপ্রেস এগিয়ে চলল সিমলার দিকে। একদম রাইট টাইমে দুপুর 12:30টার সময় হিমদর্শন এক্সপ্রেস পৌঁছে গেল সিমলা স্টেশনে। फाइव टू 459 কালকা সিমলা হিমগিরি এক্সপ্রেস আজকে একদম রাইট টাইমে 12:30টার সময় সিমলা পৌঁছে গেছে। সিমলাতে স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পেছনে স্টেশন ফাঁকা, সবাই বেরিয়ে গেছে। সবার লাস্টে আমি বেরোচ্ছি। আমি যাব উপরে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে, প্রিপেড ট্যাক্সি নিয়ে হোটেলে যাব। আমার হোটেলটা গুরুদুয়ারার কাছে। সিমলা স্টেশন থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে হোটেলে পৌঁছে গেলাম। স্টেশন থেকে গুরুদুয়ারা অবধি প্রিপেড ট্যাক্সির ভাড়া 200 টাকা। আমাদের হোটেলটা একদম গুরুদুয়ারার কাছেই ছিল, গুরুদুয়ারা থেকে মিনিট 5-এর ডিস্টেন্স। হোটেলের নাম হোটেল বাসান্ত। হোটেলে চেক ইন করে দুপুরটা রেস্ট নিলাম। এক্ষেত্রে গুরুদুয়ারা অবধি পৌঁছানোর জন্য আপনারা বাসে করেও যেতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে একটু ওপর দিকে উঠে আসলেই বাসও পাওয়া যায়। সন্ধে হতেই বেরিয়ে পড়লাম মলে যাওয়ার জন্য। আমাদের হোটেলটা মল রোড থেকে একটু নিচের দিকে ছিল, তাই মলে পৌঁছানোর বেস্ট উপায় ছিল লিফট। এই লিফট সিমলার একটা ইম্পর্টেন্ট যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। যে সমস্ত হোটেলগুলো একটু নিচের দিকে, সেখান থেকে মলে আসতে গেলে এই লিফট ব্যবহার করতেই হবে, না হলে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে বা গাড়ি করে যেতে হবে। পার হেড 10 টাকা টিকিট লাগে লিফটে করে প্রত্যেকবার যাতায়াত করার জন্য। লিফটের মাধ্যমে প্রায় মল রোডের একদম কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। যারা ওপরের দিকে থাকবেন, অর্থাৎ মল রোডের কাছাকাছি বা ক্রাইস্ট চার্চের কাছাকাছি থাকবেন, তাদের জন্য তো লোকেশনটা খুবই ভালো হবে। কিন্তু যারা একটু নিচের দিকে হোটেল খুঁজবেন, তারা চেষ্টা করবেন লিফটের কাছাকাছি কোনো হোটেলে থাকার, তাহলে মল রোডে পৌঁছাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। লিফট থেকে বেরোলেই সামনেই মল রোড। অন্য সব হিল স্টেশনগুলোর মতো সিমলার মল রোড কিন্তু খুব একটা ছোট নয়। সিমলার মল রোড অনেকটা জায়গা জুড়েই বিস্তৃত। আমরা সিমলাতে গুরুদুয়ারার কাছে ছিলাম, তাই মল রোডে পৌঁছাতে লিফট ব্যবহার করতে হচ্ছিল। কিন্তু যারা মল রোডের ওপরেই হোটেল নেবেন বা ক্রাইস্টচার্চ থেকে একটু ওপরের দিকে হোটেল নেবেন, তারা পায়ে হেঁটে অনায়াসে মল রোডে পৌঁছাতে পারবেন। আর যারা জাক্ষু টেম্পলের দিকে থাকবেন, তাদেরকে কিন্তু গাড়ি নিয়ে মল রোড পৌঁছতে হবে। সারা সন্ধেটা হেঁটে হেঁটে মল রোড ঘুরলাম, আর মল রোডের বিভিন্ন ছোট ছোট ফুডকার্টগুলোতে মুখরোচক সব খাবার দাবার খেয়ে সন্ধেটা বেশ ভালোভাবেই কাটালাম। প্রথমে শুরু করেছিলাম চা দিয়ে, আর শেষ করলাম হোটেলের সামনেই এক ধাবাতে ডিনার করে।
মল রোডের একদম ওপরের অংশটার নাম দ্য রিজ। লিফট থেকে বেরিয়ে মল রোড ধরে হেঁটে হেঁটে একদম ওপরের এই রিজে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। এখান থেকে পুরো সিমলার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। রিজের পাশেই রয়েছে ক্রাইস্ট চার্চ। ক্রাইস্ট চার্চ কিন্তু একটা পপুলার ট্যুরিস্ট স্পট, সিমলার অন্যতম একটা ঘোরার জায়গা। মল রোডে প্রচুর দোকানপাট রয়েছে, যারা সিমলায় শপিং করতে চান তারা এইসব দোকানপাটগুলো ঘুরে দেখতে পারেন। সিমলা মল রোডের আশেপাশের দেখার জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো ভাইসরেগাল লজ, ক্রাইস্ট চার্চ, সিমলা স্টেট মিউজিয়াম, জাক্ষু টেম্পল, সিমলা কালীবাড়ি ইত্যাদি। লিফট থেকে বেরিয়ে মল রোড ধরে কিছুটা ওপরের দিকে উঠে আসলেই প্রথমে পড়বে দ্য স্ক্যান্ডেল পয়েন্ট। স্ক্যান্ডেল পয়েন্ট থেকে ডান দিকে যে রাস্তাটা রিজের দিকে চলে গেছে সেই রাস্তাটার নাম রিজ রোড, আর তার উল্টো দিকের রাস্তাটা চলে গেছে সিমলা কালীবাড়ির দিকে। এই স্ক্যান্ডেল পয়েন্ট নিয়েও একটা গল্প শোনা যায়। পাতিয়ালার রাজা ভূপিন্দর সিংয়ের সাথে সিমলার তৎকালীন ব্রিটিশ ভাইসরয়ের কন্যার প্রেমের সম্পর্ক স্থাপন হয়, আর এরপরই এই স্ক্যান্ডেল পয়েন্ট থেকে রাজা ভূপিন্দর সিং ব্রিটিশ ভাইসরয়ের কন্যাকে অপহরণ করে, আর এরপর এই অপরাধের জন্য ভাইসরয় রাজা ভূপিন্দর সিংকে সিমলা থেকে বহিষ্কার করে। পরবর্তী সময়ে ভূপিন্দর সিং তার সামার ক্যাপিটাল স্থাপন করে সিমলা থেকে কিছুটা দূরে চেলে। মল রোডের এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে সারা সন্ধ্যেটা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘুরতে তখন 9:30 বাজে, তাই ঠিক করলাম মল রোডের কোনো দোকানে ডিনার না করে লিফটে করে নিচে নেমে আসবো, কারণ লিফট সকাল 7টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। লিফটে করে নিচে নেমে হোটেলের কাছেই একটা খুব সুন্দর ধাবাতে ডিনার সেরে হোটেলে ফিরলাম। এই ছিল সিমলায় আমার প্রথম দিনের অভিজ্ঞতা। রাতে হোটেলে পৌঁছে আরও কিছুক্ষণ সময় কাটালাম হোটেলের ব্যালকনিতে বসে আড্ডা দিতে দিতে আর আলো ঝলমলে পুরো সিমলা শহরটাকে উপভোগ করতে করতে। এই ভিডিওটা এই অবধিই থাকলো। এর পরের ভিডিওগুলোতে থাকবে আমার সিমলার দ্বিতীয় দিনের সাইট সিনের অভিজ্ঞতা আর আমার মানালি ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিমলা ভ্রমণের ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে চান। এবার তাহলে চলি, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।